নাম সোনালি। ৭ বছর বয়সেই আমার বাবা-মা মারা যায়। তাই কাকার কাছেই মানুষ হই। যখন ১৮ বছর বয়স হলো, তখন আমার বিয়ে হয় এমন একটা পরিবারে, যারা খুব গরিবও না, আবার বড়লোকও না। আমি দেখতে ভীষণ সুন্দরী। তাই আমার সম্বন্ধ সবসময় ভালো পরিবার থেকেই আসতো। কিন্তু আমার কাকিমা আমাকে দুচোখে দেখতে পারতেন না। তাই যৌতুক দেওয়ার ভয়ে তিনি আমার বিয়ে কোনো রকমে দেওয়ার কথা কাকাকে বোঝাতেন। তাই কাকা বিনা যৌতুকে আমার বিয়ে এমন একটা ফ্যামিলিতে দেন, যে ফ্যামিলিতে কোনো মহিলা ছিল না। শ্বশুরবাড়িতে শুধুমাত্র আমার স্বামী আর শ্বশুর। স্বামী দূরের শহরে চাকরি করত। তাই বাড়িতে স্বামী দূরের শহরে চাকরি করত। তাই বাড়িতে থাকতে পারত না। মাসে ১-৮ বার আসতো। তাই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার শ্বশুর থাকতাম। আমার শ্বশুর খুব ভালো মানুষ। বিয়ের ৭ দিন পরে আমার স্বামী কাজে চলে যায়। কারণ বিয়ের জন্য সে মাত্র ৭ দিনই ছুটি পেয়েছিল। স্বামীর নাম বিনয় আর শ্বশুরের নাম বাদল। প্রতিদিন সকালে শ্বশুর কাজে যেতেন, তাই সকাল সকাল তার জন্য নাস্তা বানিয়ে দিতাম। শ্বশুর বলতেন যে আমি বেরিয়ে যাওয়ার পরে দরজার ভেতর থেকে ভালো করে বন্ধ করে রাখবে। কেউ ডাকলেও দরজা খুলবে না। একমাত্র আমি যখন এসে ডাক দেব, আমার গলার আওয়াজ শুনলেই একমাত্র দরজা খুলবে, তা না হলে দরজা খুলবে না। শ্বশুর প্রতিদিন কাজ থেকে ফেরার সময় আমার জন্য বিভিন্ন মুখরোচক খাবার নিয়ে আসতেন। একবার তো এমন জিনিস নিয়ে আসলেন যা দেখে আমি অবাক হয়ে যাই। আমার স্বামী হোটেলের শেফ ছিলেন। সারাদিন রান্নার কাজে ব্যস্ত থাকার কারণে ঠিকমতো ফোনও করতে পারতাম না। একমাত্র রাতেই ফোন করতে পারত। কিন্তু সারাদিনের খাটুনিতে এতটাই ক্লান্ত হয়ে পড়ত যে ফোনে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ত। স্বামীর এই ব্যাপারটা আমার মোটেই ভালো লাগতো না। কারণ সারাদিনই আমি ওর ফোনের অপেক্ষায় থাকতাম, আর রাতে একটু মন খুলে কথাও বলতে পারতাম না। কিন্তু একদিন একটা এমন দুর্ঘটনা ঘটল যে আমার সব কিছু শেষ হয়ে গেল। বিয়ের মাত্র ৩ মাসের মাথায় রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার ফেটে আমার স্বামী সেখানেই মারা যায়। বিয়ের মাত্র ৩ মাস পরে আমি বিধবা হয়ে পড়ি। কাকা আমাকে বাড়ি নিয়ে যেতে চাইলেন, কিন্তু কাকিমা বললেন, অপয়া না হলে বিয়ের ৩ মাসের মাথায় কেউ বিধবা হয়? এই অপয়াকে আমি বাড়িতে ঢুকতে দেব না। এ যতদিন আমাদের বাড়িতে ছিল, ততদিন আমাদের বাড়িতেও কোনো না কোনো অশান্তি ছিল। এ বাড়ি থেকে বের হবার পরেই একটু শান্তি ফিরেছে। তাই আমি কাকার বাড়িতে না ফিরে শ্বশুর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিলাম। একদিন আমার শ্বশুর বাড়িতে আসলেন। ওনার হাতে একটা কম্বল দেখতে পেলাম, যেটা দেখে শ্বশুর বলল, বৌমা তুমি এটা গায়ে দিয়ে রাতে ঘুমাবে। এখন রাতের দিকে ঠান্ডা পড়তে শুরু করেছে। আমি বললাম, ঠিক আছে বাবা। কিন্তু শ্বশুরকে এটা জিজ্ঞেস করা উচিত ছিল যে কেন আমাকে এখনই কম্বল গায়ে দিয়ে শুতে হবে। এখনও তো তেমন ঠান্ডাও পড়েনি, আর এই কম্বলটাও ভীষণ মোটা। কিন্তু শ্বশুর বললেন, বৌমা এই কম্বলটা স্পেশালি তোমার জন্য এনেছি। আচ্ছা ঠিক আছে, রাতে ঘুমানোর সময় আমি কম্বলটা গায়ে দিয়ে ঘুমাবো। রাত হলে কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলে শ্বশুর আমাকে বললেন, বৌমা ওই কম্বলটা দাও তো। আমি ভাবলাম শ্বশুর মনে হয় কম্বলটা দোকানে ফেরত দিয়ে দেবে। তাই বললাম, আমি তো ওটা গায়ে দিয়ে শুয়েছিলাম। শ্বশুর বললেন, খুব ভালো করেছো, কম্বলটা গায়ে দিয়ে ঘুমানোর জন্যই। যাই হোক, এখন কম্বলটা দাও। তারপর আমি কম্বলটা এনে শ্বশুরের হাতে দিলে শ্বশুর ওটাকে ব্যাগে করে নিয়ে বেরিয়ে গেলেন। আমি ভাবলাম কম্বলটা দামি, তাই হয়তো শ্বশুর দোকানে ফেরত দিয়ে দেবেন। কয়েকদিন থেকে রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না, কারণ রাতে শুয়ে শুয়ে স্বামীর চিন্তা করতাম আর কান্না করতাম। কিন্তু আজ রাতে খুব ভালো ঘুম হয়েছিল। রাতে যখন শ্বশুর আসলো, ওনার হাতে আবারও সেই কম্বল।
বললাম, কি হলো? আবার সেই কম্বল নিয়ে আসলেন। তখন উনি বললেন, আমার কাছ থেকে দোকানদার কালকে বেশি দাম নিয়েছিল। আমার বন্ধুর কাছ থেকে শুনি ও ওই দোকান থেকেই কম দাম দিয়ে কম্বল কিনেছে। তাই আজকে গিয়ে দোকানদারের সাথে ঝগড়া করাতে দোকানদার আমাকে 500 টাকা ফেরত দিয়ে দেন। রাতে আবার ঘুমানোর সময় আমি ওই কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আমি এত গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি যে সকাল 9টার আগে কিছুই টের পাইনি। সকালে ওঠার পরে আমার শরীর কেমন কেমন করতে লাগলো। মনে হচ্ছে যেন আমি প্রেগনেন্ট। তখন আমার মনে পড়ল যে আমার স্বামী 1 মাস আগেই মারা আমার স্বামী 1 মাস আগেই আমার সাথে 1 সপ্তাহ থেকে গেছিল। কিন্তু 2 দিন পরে যখন মাসেরটা হলো, তখন নিশ্চিত হলাম যে আমি প্রেগনেন্ট নই। তারপর যখন আমি বাসন-কোসন ধুচ্ছিলাম, তখন আমার শ্বশুর এসে বললেন যে, ওই কম্বলটা আমাকে দাও। আমি আমার শ্বশুরকে বললাম, কেন? আজকে আবার কি হলো? তখন আমার শ্বশুর বলল, তাড়াতাড়ি করো, আমার সময় নেই। তাই আমি আমার ঘরে গিয়ে কম্বলটা এনে দিলাম। কিন্তু প্রেগনেন্ট নই, তবুও আজকে সারাদিন শরীরটা খারাপ খারাপ লাগছে কেন কিছুই বুঝতে পারছি না। এখন তো এটা রুটিনে পরিণত হয়েছে যে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার শ্বশুর এসে আমাকে কম্বলটা দেয়, আবার সকালে আবার ফেরত নিয়ে নেন। এই কয়েকদিন ধরে রাতে আমার এমন ঘুম হয় যে সকাল 9টার আগে কিছুই টের পাই না। আর সারাদিন শরীর খারাপ খারাপ লাগে। বাড়িতে এমন কোনো মহিলাও নেই যাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যেতে পারি। তা দেখানোর কথা বলতেও পারছি না। কিন্তু একদিন এমন ঘটনা ঘটল যেটাতে আমি অবাক না হয়ে পারলাম না। কারণ আমার শ্বশুর সেই ভারী কম্বলটাকে ধুচ্ছে। কম্বলটা যদি শ্বশুরের নোংরাই মনে হচ্ছিল, তাহলে আমাকে বলতে পারত, এত কষ্ট করে ধোয়ার কি দরকার? এরপর থেকে তো এটা রুটিনে পরিণত হয় যে প্রতিদিন শ্বশুর আমাকে কম্বল দিত, আবার সকালবেলা চেয়ে নিয়ে নিত, আর 2-3 দিন অন্তর অন্তর কম্বলটা ধুতো। তাই ভাবলাম, শ্বশুর মনে হয় ছেলের দুঃখ ভুলে থাকার জন্য এইসব করে। তাই আমি ওদিকে আর বেশি ধ্যান দিলাম না। আর আমার শরীরও সারাদিন ভালো থাকতো না। একদিন আমার শ্বশুর বাড়িতে ছিলেন না। সেই সময় পাশের বাড়ির কমলা মাসি বাড়িতে আসলেন। দুইজনে গল্প করতে করতে তাকে সব কিছু খুলে বললাম। তখন তিনি বললেন, বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই বলে কি তুমি ডাক্তার দেখাবে না? চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন আমি তার সাথে ডাক্তারখানায় গেলাম। ডাক্তার আমাকে ভালো ভেবে চেক আপ করে বললেন, তুমি তো প্রেগনেন্ট মা। কথাটা শুনে অবাক হয়ে ডাক্তারকে বললাম, আমি প্রেগনেন্ট কিভাবে হতে পারি? আমার স্বামী তো অনেক দিন আগেই মারা গেছে। তারপরে ডাক্তার আমার লাস্ট ডেট শুনে বললেন, তোমার কারো সাথে রিলেশন নেই তো? আমি বললাম, ছি ছি, আপনি কি ধরনের কথা বলছেন? আমাদের বাড়িতে শুধু আমার বুড়ো শ্বশুর আর আমি থাকি, আর আমি সারাদিন বাড়ি থেকে বাইরে বেরও হই না। তখন ডাক্তার বললেন, কিছু মনে করো না, এরকম কেসে আমাদের এসব প্রশ্ন করতে হয়, কিন্তু এটা সত্যি তুমি মা হতে চলেছ। এখন তুমি আমাকে সত্যি বলছো না মিথ্যা বলছো বুঝতে পারছি না। নাকি তোমার লাস্ট ডেট ভুলে গেছো? আমি আবার হিসাব করে দেখলাম, এই বাচ্চা তো আমার স্বামীর না। তাই বাধ্য হয়ে আমি ডাক্তারকে মিথ্যা কথা বললাম, কারণ আমার সাথে পাশের বাড়ির মাসি ডাক্তারের কাছে এসেছেন। এখন যদিও মাসি বাইরে বসে আছেন, কিন্তু মাসি বলেছিল তিনি মাঝে মাঝে এই ডাক্তার দেখাতে আসেন। যদি ডাক্তার কিছু সন্দেহ করে মাসিকে বলে দেন, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তাই ডাক্তারকে বললাম, আপনি ঠিকই বলেছেন, আমি ডেট ভুলে গেছিলাম। তারপর ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখে দিলেন আর বললেন নিজের যত্ন নেবেন, কারণ আপনার শরীর ভীষণ খারাপ। কিন্তু আমি ভীষণ টেনশনে পড়ে গেলাম যে আমার পেটে বাচ্চাটা কার আর কিভাবে হলো, মাথায় কিছুই ঢুকছিল না।
আমার স্বামী মরার পরে আমার সঙ্গে একটাই অদ্ভুত ব্যাপার হয়েছে, যেটার সাথে আমার শ্বশুর জড়িত, আর সেটা ওই কম্বলের ব্যাপারটা। আর রাতে আমার গভীর ঘুম হতো, যেখানে মানুষের ছোটোখাটো টেনশন থাকলেও ঘুম হয় না, সেখানে আমার মাথায় তো টেনশনের পাহাড়। আমি এত ঘুমাই কিভাবে? এই ব্যাপার আমার মাথায় ঢুকছে না, কিন্তু এটা আমাকে যেভাবেই হোক জানতে হবে। আমি মনে মনে ভেবে নিলাম, আমি এখনই কি করব। আমি আমার একদিনের রুটিন চেক করলাম। ওই দিন আমি কোনো খাবার খেলাম না, যে খাবার হয়তো কেউ কিছু মিশিয়ে দেয়, কিন্তু কেই বা আমার খাবারে কিছু মেশাবে ভেবে পেলাম না। রাতে আবার আমাকে শ্বশুর ওই কম্বলটা দিল। কম্বলটা পুরনো হয়ে গেছে, তো কেন যে আমার শ্বশুর ব্যাগে করে প্যাক করে রাখে আর কেনই যে নিয়ে যায় কে জানে। আমি আমার শ্বশুরের কাছ থেকে কম্বলটা নিয়ে বললাম, ঠিক আছে, আমি এটা গায়ে দিয়ে ঘুমাবো। কিন্তু আমি ঘরে গিয়ে ওই কম্বলটা রেখে অন্য একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু আজকে কি হয়েছে কে জানে, কিছুতেই আমার ঘুম আসছে না। আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার ঘুমের সাথে এই কম্বলের কি সম্পর্ক। অন্যান্য দিন তো শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকের রাতে 1টা বেজে গেছে, তবুও ঘুম আসছে না। এমনিতেই তো বাইরে নিস্তব্ধ, হঠাৎ বাইরে খুটখাট আওয়াজ হলো। আমি ভাবলাম শ্বশুর হয়তো জল খাওয়ার জন্য বা বাথরুমে যাওয়ার জন্য উঠেছেন, কিন্তু আমি একটু পরে বুঝতে পারলাম যে আমার ঘরের দিকে কেউ আসছে। ঘরের লাইট বন্ধ। আমি চুপচাপ ঘুমানোর অ্যাক্টিং করলাম, যাতে আমি ধরতে পারি এটা কে। একটু পরে যখন ওই লোকটা আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরতে চাইলে, তখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলাম। তারপর যখন ঘরের লাইট জ্বাললাম, তখন দেখে অবাক যে এটা আর কেউই নয়, আমার শ্বশুর। তিনি কম্বলের দিকে তাকিয়ে রেগে গিয়ে বললেন, আজকে তুমি আমার দেওয়া কম্বলটা গায়ে দাওনি কেন? আমি চিৎকার শুরু করলে আমার শ্বশুর বললেন, চুপ করো, আর চেঁচামেচি করছো কেন? কিন্তু আমি চিৎকার করতে থাকলাম। আমার চিৎকারে প্রতিবেশীরা সব জড়ো হয়ে দরজা ধাক্কাতে লাগলো। কিছুক্ষণ পরে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে বলল, কি হয়েছে? আমি বললাম, পুলিশকে তাড়াতাড়ি ডাকো, এই লোকটা আমার ইজ্জত নষ্ট করেছে। আমার কথা শুনে প্রতিবেশীরা সবাই হতবাক হয়ে গেল। তারপরে প্রতিবেশীরা আমার শ্বশুরকে ধরে পিটুনি দিল। তিনি স্বীকার করলেন যে প্রতিদিন কম্বলে তিনি ওষুধ মিশিয়ে আনতেন, যেটা আমি গায়ে দিলেই আমার নিঃশ্বাসের সঙ্গে ওষুধ গিয়ে আমাকে অজ্ঞান করে দিত। এরপরে উনি আমার ইজ্জত লুটতেন। আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই উনি আমার সঙ্গে এসব করতেন। আমি আমার শ্বশুরের বাচ্চার মা হতে চলেছি শুনে প্রতিবেশীরা সবাই কানে আঙুল দিল আর বলল, হায় ভগবান, জীবনে এটাও শুনতে হলো। কেউ কেউ তো বলল যে এদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া উচিত। কিন্তু আমি চিৎকার করে বললাম, আমি সুসাইড করে মারা যাব। তবুও যে লোক আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, তাকে বিয়ে করব না। এরপর পুলিশ এসে আমার শ্বশুরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল। আমি সারাদিন বসে বসে ভাবলাম আর কাঁদলাম, আমি শ্বশুরের সন্তানকে নিয়ে কিভাবে বাঁচব। এই সব চিন্তা করতে করতে একদিন সুসাইড করার সিদ্ধান্ত নিলাম। নমস্কার।